নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, দুধ কলা দিয়ে সাপ পোছার গল্প আপনারা সকলেই অবগত, তাই না? তো এরকম এই যে আমেরিকা এবং কানাডা বা পশ্চিমের বিভিন্ন দেশগুলি অনেক সাপ পুষতেছে এইভাবে দুধ কলা দিয়ে। ইসরায়েলে 7ই অক্টোবর 2023-এ হামাসের বীভৎস সন্ত্রাসী হামলা এবং হত্যাকাণ্ডের 1 বছর পূর্তি উপলক্ষে ভ্যানকুভারে একটি সমাবেশের আয়োজন করেছিল ফিলিস্তিনিপন্থী হামাস ও হেজবুল্লাহ সমর্থকরা। ভ্যানকুভার আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত সমাবেশে একজন অজ্ঞাতনামা মুখোশধারী মহিলা স্লোগান দেয়, আমরা হিজবুল্লাহ, আমরা হামাস, ডেথ টু কানাডা, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। দর্শক, কানাডার মাটিতে দাঁড়িয়ে কানাডাকে ধ্বংসের স্লোগান দিচ্ছে তারা। স্লোগানের সাথে শত শত মানুষ কানাডার পতাকাও পোড়ায় এবং এদেরকেই দুধ কলা দিয়ে, ওয়েলফেয়ার দিয়ে পুষছে কানাডা বা কানাডার বর্তমান সরকার, ট্রুডোর সরকার। এই বিক্ষোভটি প্যালেস্টাইনপন্থী গ্রুপ সামিদুন প্যালেস্টাইন প্রিজনার সলিডারিটি নেটওয়ার্ক দ্বারা সংগঠিত হয়েছিল। তারা ইসরায়েলের ওপর 7ই অক্টোবর 2023 সালের হামাসের হামলার সমর্থক। সেই হামলায় প্রায় 1200 ইসরায়েলি মানুষ খুন হয় এবং 240 জন ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি পাল্টা আক্রমণে এ যাবৎ 42,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। এই বিষয়ে কনজারভেটিভ পার্টির নেতা এবং কানাডার সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পিয়েরে পলিব্রে নিন্দা জানিয়ে বলেন, যদিও ইহুদি কানাডিয়ানরা ভয়ের মধ্যে বাস করে, সামিদুনের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলি যারা নিরীহ ইহুদিদের হত্যা করতে চায় তাদেরকেই কানাডায় হামাস এবং পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অফ ফিলিস্তিনের মতো সংগঠনগুলির জন্য তহবিল সংগ্রহ এবং সমর্থন করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই সন্ত্রাসীদের নিয়ে ভোটের রাজনীতি কাপুরুষ উচিত। সামিদাউন এই দেশে ইতিমধ্যে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর একটি ফ্রন্ট। তাদের আজকে নিষিদ্ধ করার সাহস থাকা উচিত। আইআরজিসির নিষিদ্ধ করতে তাদের সময় লেগেছে 6 বছর। তারা সন্ত্রাসী। এই সামিদুনকেও সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা উচিত, তিনি বলেছেন কনজারভেটিভ পার্টির নেতা পিয়ার পলিব্রে, এবং তিনি ট্রুডো সরকারের তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর চলাকালীন রক্ষণশীল সদস্যরা বারবার সামিদুনকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছিলেন। থর্নহিল রাইডিং থেকে নির্বাচিত কনজারভেটিভ সাংসদ ও ডেপুটি লিডার মেলিসা লাস্টম্যান বলেছেন, তাদেরকে ইতিমধ্যেই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে হবে। যদি কানাডার পতাকা পোড়ানো হয়, যদি কানাডিয়ানদের মৃত্যুর ডাক দেওয়া হয়, যদি এই দেশে ঘৃণা ছড়ানো হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটি ইতিমধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনের হয়ে কাজ করছে, এটা যদি তাদেরকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট না হয়, তাহলে নিষিদ্ধ ঘোষিত হবার জন্য এদের আর কি করতে হবে? তাদের নিষিদ্ধ করতে কি জাহান্নাম লাগবে? If they took action, they would have listed them already. So if burning a Canadian flag, if calling for the death of Canadians, if fomenting hate in this country, and most of all being a front for an already listed terrorist organization is not enough to put them on the list, then what the hell is it going to take for them to ban them? দর্শক, এরপরেই এই মেলিসা লাস্টম্যানের বক্তৃতা থেকে জাহান্নাম শব্দটি বাতিলের নির্দেশ দেয় পার্লামেন্টের স্পিকার। এটা নাকি অসংসদীয় শব্দ। আপনারা ভাবতে পারেন, যেখানে কানাডা, আমেরিকা এবং ইসরায়েলকে ধ্বংসের ডাক দেওয়া হচ্ছে, কানাডার পতাকা পোড়ানো হচ্ছে এবং সেই কানাডার মাটিতে দাঁড়িয়ে সেইখানে জাহান্নাম শব্দটি সংসদীয় ভাষা কিনা সেইটা নিয়ে তারা পড়ে আছে। কিন্তু আসল থ্রেটটা যে আছে, যেখানে মানুষ হত্যার কথা বলা হচ্ছে, কানাডাকে ধ্বংসের কথা বলা হচ্ছে, সেইটা নিয়ে এই সংসদে এই ট্রুডোর সরকারের নেতারা
তাদের মানে কোনো ভ্রুক্ষেপ নাই। তো এইটাই হলো ট্রুডো সরকার, এবং মানে কোন জায়গায় এই মানে সরকারের দুর্বলতাটা সেটা আমরা বুঝতে পারছি না। এই বিষয়ে ভ্যানকুভার পুলিশ ডিপার্টমেন্ট একটি বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে কানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমসের ধারা 2 অধীনে কানাডার প্রত্যেকের জন্য মত প্রকাশের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। ভ্যানকুভার পুলিশ ডিপার্টমেন্ট বৈধ সমাবেশ এবং নিজের মত প্রকাশ করার জন্য প্রত্যেকের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষা প্রদান করে। জনগণকে এই অধিকারগুলি ব্যবহার করার জন্য নিরাপদ, আইনসম্মত এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে আইনের শাসন বজায় রাখার দায়িত্ব আমাদের রয়েছে, এবং যখনই আইন ভঙ্গ হয় তখন আমরা ফৌজদারি তদন্ত পরিচালনা করি। ইসরায়েলের ওপর হামাসের হামলার প্রথম বার্ষিকী উপলক্ষে সাম্প্রতিক প্রতিবাদগুলি আমাদের সমাজের অনেকেই অসহনীয়, আক্রমণাত্মক এবং বিপজ্জনক কার্যক্রম বলে মনে করছে। এইগুলির মধ্যে রয়েছে কানাডার পতাকা পোড়ানো, আমাদের নিজস্ব সহ বিভিন্ন জাতি সম্পর্কে হুমকিমূলক মন্তব্য করা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলির সাথে সংহতি প্রকাশ করা। যে কোনো জনাকীর্ণ স্থানে কোনো কিছু পোড়ানো হলে সম্পত্তির ক্ষতি করতে পারে বা অন্যদের বিপদে ফেলতে পারে, এবং যে কেউ আইন ভঙ্গ করলে তাকে অভিযোগের সাপেক্ষে গ্রেপ্তার করা যায়। সমাজের মানুষ যারা গভীরভাবে ক্ষুব্ধ হয়েছে, আমরা তাদের কথা শুনেছি। ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা নির্ধারণ করতে আমরা বিক্ষোভকারীদের ক্রিয়াকলাপের তদন্ত পরিচালনা করছি। এর আগে গত বছর একটি সমাবেশে বক্তৃতায় 7 অক্টোবরের হামলাকে বীরোচিত ও সাহসী বলে প্রশংসা করার পর এই সামিডাউন এই সংগঠনটির পরিচালক শার্লট কেটসকে গ্রেপ্তার করা হয়েছিল। ভ্যানকুভার পুলিশ একটি হেইট ক্রাইমের তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করেছিল। তারপরে তাকে আদালতে হাজির হওয়ার অঙ্গীকারে মুক্তি দেওয়া হয়, কিন্তু সেই শুনানির দিন এখন পর্যন্ত ধার্য করা হয়নি। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা এক্সট্রাঅর্ডিনারি হিয়ারিংয়ের দৃশ্য দেখাবো। এটা আমেরিকার সিনেটের একটা হিয়ারিং। লুইজিয়ানা সিনেটর কেনেডি আরব আমেরিকান ইনস্টিটিউটের ডাইরেক্টরকে প্রশ্ন করছিলেন যে তিনি হামাসকে সাপোর্ট করেন কিনা। তিনি এটার সঠিক জবাব না দিয়ে নানান কথা বলা শুরু করছে। তারপরে বলছে যে ইয়েস অর নো তুমি উত্তর দিবা। তারপরে সে বলছে যে হ্যাঁ, সে হামাসকে সমর্থন করে না। তারপরে আবার প্রশ্ন করছে তিনি হিজবুল্লাহকে সমর্থন করেন কিনা। তারপরে তিনি সেই মহিলা মুসলিম কার্ড খেললেন যে তুমি এই আরব আমেরিকান ইনস্টিটিউটের একজন ডাইরেক্টরকে এইভাবে প্রশ্ন করতেছো, এটা খুবই বিব্রতকর। তো আবার সিনেটর কেনেডি বলল যে তুমি হিজবুল্লাহকে সাপোর্ট করো কি না, ইয়েস অর নো বলো। তখন সে নো বলছে। তারপরে বলছে যে তুমি ইরানকে সমর্থন করেন কিনা। তারপরে আবার সেই মহিলা একই ধরনের কথা যে তুমি আমাকে একজন মুসলিম মহিলাকে এই ধরনের প্রশ্ন করতেছো, এটা খুব বিব্রতকর। আবার সিনেটর কেনেডি থেকে বলল যে তুমি ইয়েস অর নো উত্তর দিবা, তোমার এইরকম কোয়ালিফাই করার কোনো প্রয়োজন নাই। যাই হোক, সে বলল যে ওকে, একজন মুসলমান মহিলা হিসাবে আমি ইরানকে সমর্থন করি না। তারপরে তিনি বলেছেন যে তুমি কি এই অ্যানরাকে সমর্থন করো কিনা, যেই সংগঠনটি জাতিসংঘের একটা রিলিফ অর্গানাইজেশন, যেটা প্যালেস্টাইনিয়ানদের জন্য রিলিফ দেয়। তো সেই সংগঠনে আমেরিকানরা তাদের ফান্ডিং বন্ধ করে দিয়েছে, কারণ দেখা গেছে যে সেইখানার অনেকগুলি কর্মচারী সেইখানকার যারা নাকি টেরোরিস্ট অ্যাক্টিভিটিতে বা হামাসের সাথে জড়িত। ইভেন লেবাননেও সেই আনরার একজনকে যাকে বহিষ্কার করা হয়েছিল, সেই ব্যক্তিটি লেবাননে কয়েকদিন আগে ইসরায়েলি বোমায় মারা গেছে। তো যাই হোক, বলা হয়েছে যে আনরাকে তুমি সমর্থন করো কিনা। তখন মহিলা বলল যে হ্যাঁ, আমি সমর্থন করি। তখন সিনেটর কেনেডি বলল যে তার মানে তুমি হামাসকে সমর্থন করো। তো মহিলা বলছে যে না, আমি হামাসকে সমর্থন করি না। তখন বলল যে তোমাদের এই আনরার UNWRA এই অর্গানাইজেশনের মধ্যে 9 জনকে পাওয়া গেছে এবং তাদেরকে সাসপেন্ড করা হয়েছে যারা নাকি হামাসের সাথে সংশ্লিষ্ট, এবং এটার প্রমাণ পাওয়া গেছে। এবং এই কারণে আমেরিকা UNWRA-কে এইটা মানে ফান্ডিং বন্ধ করেছে। এবং তুমি বলেছ যে এই ফান্ডিং বন্ধ করাটা নাকি আমেরিকার মোরাল ফেলিউর, অর্থাৎ মানবিক ব্যর্থতা। এইটা এই হিসাবে তুমি বলেছ, এইরকম বক্তব্য দিয়েছ।
তখন সিনেটর কেনেডি এক্সাসপারেটেড হয়ে বললেন যে বুঝলাম, তুমি হামাসকে সমর্থন করো না, তুমি হিজবুল্লাহকে সমর্থন করো না, তুমি ইরানকে সমর্থন করো না, তুমি একটা ব্যাগের মধ্যে অর্থাৎ একটা থলির ভিতরে তোমার মাথা ঢুকায় দেওয়া উচিত, মানে লজ্জায় আর কি, এটা বললেন তিনি। তো দর্শক, এই এক্সট্রাঅর্ডিনারি কনভারসেশনের ক্লিপটা আমি আপনাদেরকে শোনাতে চাই, একটু দেখুন। মানে হোয়াট এ ফায়ারওয়ার্কস। You support Hamas, do you not? Senator, oddly enough, I'm going to say thank you for that question because it demonstrates the purpose of our hearing today in a very effective way. Let's start first with a yes or no. Hamas is a foreign terrorist organization that I do not support, but you asking the executive director of the Arab American Institute that question very much puts the focus on the issue of hate in our country. Well, I got your answer and I appreciate it. What is the, you support Hezbollah too, don't you? Again, I find this line of questioning extraordinarily disappointing, Is that a Senator. no? That Or you have Arab American constituents that you represent in your great state. Yes, ma'am, I understand that, but my time's limited and I apologize, but is that a yes or a no? Yes or no question to do I support Hezbollah? The answer is I don't support violence, whether it's Hezbollah, Hamas, or any other entity that invokes it. You can't So bring no, sir. yourself to say no, can you? No, I can say no. I can say yes. But What you I can haven't. say is You just your can't line make of yourself do questioning. it. Do you Senator. support or oppose Iran and their hatred of Jews? Again, I'm going to emphasize Iran, Hezbollah, Hamas, none of them is going to, this You can't bring discussion. yourself to say no, can Sir, you? I don't support. It's real simple. Excuse me, I'm going to, Ian, if I may, no, as a Muslim no. woman, sir, I'm going to tell you I do not support Iran. But what I will tell you is that this conversation. I'm running out of time. I'm Okay. sorry. You called our decision to cut funding. You called our decision to cut fund. Well, first, what's the United Nations Relief and Works Agency? It's UNRWA, which is the institution that exists to provide services and aid to the nearly 6 million Palestinian refugees. And you called our decision to cut funding for them, quote, an incredible moral failure, close quote. That is absolutely correct. But again, I would suggest that conversation is about foreign policy. We did that because 9 UNRWA staff members were fired for actually helping Hamas on October 7th. Isn't that the case? I don't believe that that's correct in terms Let me ask you one more time. You support Hamas, don't you? You support UNRWA and Hamas, don't you? Sir, Please. I think it's exceptionally disappointing that you're looking at an Arab American witness before you and saying you support Hamas. You know what's disappointing to me? I do not support You Hamas. can't bring yourself I do to not say support Hamas you don't or support UNRWA, you don't support Hamas, you don't was very clear in my support for UNRWA. Hezbollah, and you don't I support oppose- Iran. You should hide your head in a bag. তো দর্শক, এরই মধ্যে আমরা দেখছি যে সন্ত্রাসী সংগঠনগুলি কানাডা, আমেরিকাতে কিভাবে অপারেট করছে এবং তারা তাদের যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নেবার যেই আগ্রহ বা প্রচেষ্টা, সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমেরিকান বিচার বিভাগ সম্প্রতি ইসলামিক স্টেট গ্রুপের হয়ে আমেরিকার নির্বাচনের দিন হামলার পরিকল্পনার অভিযোগে আমেরিকার বাসিন্দা আফগানি নাগরিক এবং তার এক নাবালক আত্মীয়, ধারণা করা হচ্ছে সেই নাবালক আত্মীয়টি তার পুত্র, এই দুজনকে গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন ব্যক্তির নাম নাসির আহমেদ তাওহেদি, তার বয়স 27 বছর, আফগানিস্তানের একজন নাগরিক তিনি, যিনি ওকলাহোমা সিটিতে বসবাস করছিলেন। এক বিবৃতিতে এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, এই আসামি আইসিস দ্বারা অনুপ্রাণিত নির্বাচনের দিন এখানে আমাদের জন্মভূমিতে একটি সহিংস হামলা করার ষড়যন্ত্র করেছিল। এফবিআই বলেছে যে তিনি আগ্নেয়াস্ত্র মজুত করার চেষ্টা করেছেন এবং আমেরিকায় থাকা তার পরিবারের সহায় সম্পত্তি বিক্রি করে পরিবারের সদস্যদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছিলেন। তাওহেদির বিরুদ্ধে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করা, অপরাধ বা সন্ত্রাসের উদ্দেশ্যে ব্যবহারের জন্য আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ সংগ্রহ করার চেষ্টা, যোগান দেওয়া এবং ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এফবিআই বলেছে যে তাওহেদি একজন অজ্ঞাতনামা
ষড়যন্ত্রকারীর সাথে কাজ করছিলেন, যিনি একজন নাবালক আত্মীয় এবং আফগানিস্তানের নাগরিক। অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ড বলেছেন, আইসিস এবং এর সমর্থকরা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য যে চলমান হুমকি সৃষ্টি করছে, আমরা তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং যারা আমেরিকান জনগণের ওপর সন্ত্রাস করতে চাইছে তাদেরকে আমরা চিহ্নিত করব, তদন্ত করব এবং বিচার করব। তাওহিদি হামলায় ব্যবহার করার জন্য AK-47 অ্যাসল্ট রাইফেল চেয়েছিলেন। 7ই অক্টোবর তিনি এবং তার ষড়যন্ত্রকারী অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য FBI-এর সাথে যারা গোপনে কাজ করেছিল তাদের কাছে গেলে গ্রেপ্তার করা হয় তাকে। সোমবার তার গ্রেপ্তারের পর FBI বলেছে যে তাওহিদি অভিযোগ স্বীকার করেছে যে তিনি নির্বাচনের দিন একটি হামলার পরিকল্পনা করেছিলেন, যা বড় কোনো জনসমাবেশকে লক্ষ্য করে চালানো হতো এবং এটি করতে গিয়ে তিনি সুইসাইডের পরিকল্পনা করেছিলেন। তাওহিদি তার স্ত্রী এবং ছোট সন্তানকে সাথে নিয়ে 2021 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং ওকলাহোমা সিটিতে থাকতেন। এবং অনুরূপ আরেকটি হামলা ভেস্তে দিয়েছে কানাডিয়ান প্রশাসন। গত জুলাই মাসে টরন্টোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা পুলিশ নস্যাৎ করে দিয়েছে এবং ষড়যন্ত্রের সাথে জড়িত মিশরীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক পিতা এবং পুত্রকে গ্রেপ্তার করেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বা RCMP জানিয়েছে যে 62 বছর বয়সী আহমেদ এল দিদি এবং 26 বছর বয়সী মোস্তাফা এল দিদিকে টরন্টোর রিচমন্ড হিলের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এই জুটির বিরুদ্ধে ইসলামিক স্টেট গ্রুপের সহায়তায় বা নির্দেশে কানাডার বৃহত্তম শহরে একটি হিংসাত্মক গুরুতর আক্রমণ চালানোর ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। RCMPর সহকারী কমিশনার ম্যাট প্যাগস বলেছেন, ওই ব্যক্তিরা হামলার পরিকল্পনার শেষ পর্যায়ে ছিল। দুজনেই টরন্টো এলাকার বাসিন্দা এবং মিশরীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক। কর্তৃপক্ষ জুলাই মাসের প্রথম দিকে এই পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। জানা গেছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র মামলা দেওয়া হবে। আদালতের নথিতে বলা হয়েছে যে পিতা এলদিদির বিরুদ্ধে কানাডার বাইরে 2015 সালে সংঘটিত একটি গুরুতর হামলারও অভিযোগ আনা হবে। জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি আছে বলে পুলিশ বিশ্বাস করে না। কর্তৃপক্ষ বলেন, পুলিশ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সমস্ত হুমকিকে খুব গুরুত্ব সহকারে নেয়। এটি একটি আসন্ন হুমকি ছিল এবং আমরা গুরুতর আঘাত বা প্রাণহানি প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। তো এই যে দর্শক, আমরা দেখতেছি যে এইরকম আক্রমণ একের পর বা আক্রমণের পরিকল্পনা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু তারপরও আমেরিকা, ইউরোপ, পশ্চিমা বিশ্ব, অস্ট্রেলিয়া তাদের বোধোদয় হয় না। আমরা কিন্তু দেখেছি যে আমেরিকা ইরাকে গিয়েছে, সেইখান থেকে লাখ লাখ শরণার্থী নিয়ে হাজির হয়েছে। তারা যখন চলে আসবে সেইখান থেকে লাখ লাখ মানুষকে এইখানে এনেছে এবং তারা সেই কাজকর্ম আবার তাদের পুরনো কাজগুলি করতেছে যা করতো আগে। ঠিক একই অবস্থায় আফগানিস্তানে তারা গিয়েছে। আফগানিস্তান থেকেও লাখখানেক শরণার্থী তারা সাথে করে নিয়ে এসেছে এবং এই দেখুন, এই যে এরকম তারা কিন্তু তাদের অতীত ভুলেনি, তারা সেটাই ভালোবাসে এবং সেইখানে তারা ফিরে যেতে চায়, কিন্তু যাওয়ার সময় এই দেশকে ধ্বংস করে যেতে চায়। একইভাবে আমরা দেখেছি সিরিয়াতে তারা মারামারি করেছে, যুদ্ধ করেছে, যা করার করেছে আইসিস। তারা সিরিয়া, জর্ডান, ইরাকের এই একটি অংশে এগুলি তারা মারামারি করেছে, কিন্তু কোনো মুসলমান রাষ্ট্র এই শরণার্থীদেরকে আশ্রয় দেয় নাই। মানে লক্ষ লক্ষ, মিলিয়নস। জার্মানি নিয়েছে 1 মিলিয়ন, মানে 10 লক্ষ। সুইডেন, তারপরে নরওয়ে, তারপরে ডেনমার্ক, তারপরে এইরকম অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, আরও ইউরোপের অন্যান্য দেশ ব্যাপক হারে মানে এই সিরিয়ান রিফিউজি নিয়েছে।
এবং এই তারাই আবার ওই সমস্ত দেশের সংস্কৃতি, ওই দেশের সংবিধান, ওই দেশের জীবনধারা, এইগুলির বিরুদ্ধে তারাই কিন্তু আবার সংগ্রাম করে এবং অবস্থা কাহিল করে দেয়। জার্মানিতে আমরা দেখেছি যে মিউজিক ফেস্টিভ্যালে মহিলাদেরকে আক্রমণ করছে, যে এই যে মানে অর্ধবসনা মহিলা যারা ওয়েস্টার্ন পোশাক যারা পরে, এইটা তাদের পছন্দ না, কেন তারা এই পোশাক পরে এই পাবলিক প্লেসে আসবে। আমার বক্তব্য হচ্ছে তোমরা গান বাজনা পছন্দ করো না, মেলা পছন্দ করো না, কেন তোমরা সেইখানে যাও। আমরা দেখেছি সেই সুইজারল্যান্ডে একই অবস্থা, সুইডেনে একই অবস্থা, তারা এই হামলা করতেছে বিভিন্ন জায়গায়। তো এরপরেও তারা কিন্তু ফাইট করতেছে, তারা কিন্তু আমার কথা হলো যে এই জিনিসগুলি তো ডেকে আনা হচ্ছে, খাল কেটে তোমরা কুমির আনতেছ। সো হোয়াই ডোন্ট ইউ প্রপারলি বেড দ্যাম, অ্যান্ড যখন এই ধরনের ঘটনা ঘটবে, মানুষ বাস্তুচ্যুত হবে, তাদেরকে তাদের আরব রাষ্ট্রগুলিতে যেতে বলো না কেন, আরবদেরকে বলো না কেন, আরবের দেশগুলিকে, যে তোমরা তোমাদের জনগণকে আশ্রয় না দিলে আমরা কেন দেব। কিন্তু সেটা কিন্তু তারা মুখ ফুটে বলে না, তারপরে তারা চিল্লাফাল্লা করে, তারপরে এই দেশের মানে আইন শৃঙ্খলা, এই দেশের জীবনধারার ব্যাপক ক্ষতি হচ্ছে। আর মানুষের এখন আর সিকিউর ফিল করে না, নানান ধরনের চুরি চামারি, গাড়ি ছিনতাই, লুটতরাজ, এগুলি, তারপরে হামলা, ছুরিকাঘাত, এগুলি তো আছেই, তারপরে এই সন্ত্রাসের ষড়যন্ত্র, এগুলি কিন্তু অনবরত ঘটে চলছে, তারপরেও শিক্ষা হচ্ছে না। তো দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।